হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের গোপীনাথ স্যার। আশা করি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং প্রত্যেকে যুদ্ধে আছো। আজকের ভিডিওটা কোনো রিজনিং এর ক্লাস নয় বা কোনো কোয়েশ্চেন রিলেটেড আলোচনা নয়। আজকের ভিডিওটা হচ্ছে যে ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার লুপ হোল, মানে কারা এই চাকরি পাবে, কিভাবে অ্যালটমেন্ট হবে, কতজন চাকরি পাচ্ছে, কতজন বেরিয়ে যাচ্ছে, কিভাবে সুযোগটা পাবে। ঠিক আছে, দেখো, তো ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষার কেউ ডব্লিউবিপি হবে, কেউ কেপি হবে। কারোর স্বপ্ন যে স্যার আমি ডব্লিউবিপি হব, আমি ডব্লিউবিপি হয়ে স্পেশাল ফোর্সে গিয়ে এনএসজি হব, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কারোর ইচ্ছা যে স্যার আমি কলকাতা পুলিশ হয়ে বাড়ির কাছে পোস্টিং নিতে চাই, কেউ চায় যে না আমি ডব্লিউবিপি হতে চাই, এটা আমার স্বপ্ন। ঠিক আছে, তো এই আজকের যে ভিডিওটা রয়েছে এখানে আমরা জানবো যে ডব্লিউবিপি কেপি কারা হবে। ঠিক আছে, দেখো, আমাদের যে টেন্টেটিভ ডেটস রয়েছে সেই টেন্টেটিভ ডেটসগুলো এখানে লেখা রয়েছে। তো ডব্লিউপি এসআই এর প্রিলি রয়েছে, দেখো 12ই অক্টোবর ডব্লিউপি এসআই এর প্রিলি রয়েছে। ঠিক আছে, আর কি রয়েছে 15ই অক্টোবর, যেটা হচ্ছে কেপিএসআই এর মেইনস রয়েছে। একটা জিনিস ভালো করে বুঝবে, 15ই অক্টোবর এটা কি মেইনস, কেপিএসআই এর মেইনস, মানে এরা অলরেডি 2023 সালে প্রিলি পাস করে মাঠ পাস করে বসে আছে। ঠিক, এবার জাস্ট মেইনস এক্সামটা দিতে যাবে। এবার তারপরে ডব্লিউপির কনস্টেবল আসছে নভেম্বর মাসে, আর কেপির কনস্টেবলের এক্সাম আসছে আমার ফেব্রুয়ারি মাসে। জিনিসটা বুঝে ভালো করে, এই যে যারা কেপিএসআই এর মেইনস পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে, এরা তো এদের এদের মধ্যে নিশ্চয়ই 80% বলো, 70% বলো, 90% বলো, 3টে পরীক্ষারই ফর্ম ফিল আপ করা আছে। ঠিক, সবারই 3টে পরীক্ষারই ফর্ম ফিল আপ করা আছে। তার মানে কি, যারা পাশ করে আছে, মেনে নিলাম যে তাদের 70% বা 60% পড়াশোনার মধ্যে নেই। ঠিক আছে, তা পড়াশোনার মধ্যে যারা আছে, যারা পড়াশোনা করছে, তারা কি করছে, তারাই ডব্লিউপি এসআইও দেবে, তারাই ডব্লিউপি কনস্টেবলও দেবে, তারাই কেপি কনস্টেবলও দেবে। ঠিক, এবার কথা হচ্ছে মেইনস যদি সিলেক্ট হয়ে যায়, মেইনস হয়ে যাও, ইন্টারভিউ হয়ে গেল, ট্রেনিং এ চলে গেল। ঠিক আছে, যারা এসআইতে ট্রেনিং এ চলে গেছে তারা নিশ্চয়ই আর এইখানে এক্সাম দিতে আসবে না। ঠিক, আর এসআইয়ের প্রিলিমসে যারা, তারাও আর দিতে দেবে, পাশও করবে, কিন্তু তারা কিন্তু জয়েন হতে পারবে না। ছেড়ে দিলাম আমি এসআইয়ের বিষয়টা, আমি পুরোটাই ছেড়ে দিলাম। আসছি যে দুটো ভাইটাল, সেই দুটো হচ্ছে এটা, এই ডব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল। তো এই জায়গাটাতে কি হবে যে এক্সাম লেভেল কিন্তু প্রায় সেম। ঠিক, এখন ডব্লিউপি ঠিক করেছে ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে একটাই এক্সাম হবে, অর্থাৎ ডিরেক্ট মেইনস হবে, তারপর মাঠ, তারপর ইন্টারভিউ, তারপর তোমাদের চাকরি জয়েনিং করিয়ে দেবে। তাহলে ডব্লিউবিপির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস সেটা ফাস্ট হয়ে যাবে। ঠিক, তার মানে যারা এই ডব্লিউবিপি কনস্টেবল পাস করবে তারাই এই কেপি কনস্টেবল পাস করবে। কি বোঝাতে চাইছি আমি বোঝাতে চাইছি যে কোয়েশ্চেন লেভেল যেহেতু সেম হয়, কোনো ডিফারেন্স নেই, অল্প বিস্তর এদিক ওদিক দুটো একটা কোশ্চেন এদিক ওদিক হতে পারে, কিন্তু যখন কোনো ডিফারেন্স নেই, যে ছেলেটা পড়াশোনা করছে সারা বছর বা এই 2-3 মাস 4 মাস পড়াশোনার সঙ্গে লেগে আছে, তারাই কিন্তু এই ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটোতেই পাশ করবে। ঠিক, ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের দুটোতেই পাশ করার মানে কি তারা দুটোতেই জয়েন হবে? না স্যার, তারা দুটোতেই জয়েন করতে পারবে না, কখনোই জয়েন করতে পারবে না। কারণ আমাদের রাজ্য বলো সেন্টার বলো, কখনোই সে যখন একটা ট্রেনিং এর আওতায় চলে আসে তাকে কখনো সেম পে স্কেল বা আদার্স কোনো চাকরির এক্সামে দিতে যেতে দেয় না। ঠিক, এবার বলবে স্যার আমার তো স্বপ্ন আমি এটা হব ওটা হব, আমি এরপরেও বড় এক্সাম দিতে দিতে চাই, আমি ডব্লিউপিতে কনস্টেবল, আমি কোনো চাকরির সামনে ভ্যাকেন্সি পাচ্ছিলাম না বলে আমি ডব্লিউপি কেপি কনস্টেবল দিয়েছি, সিলেক্ট হয়ে গেছি, ট্রেনিং সেন্টারে জয়েন করে গেছি। এবার আমার ইচ্ছা স্যার আমি তো কেপির ডব্লিউপির যে এসআইটা দিয়েছি ওটার কি পরীক্ষা আমি দিতে যেতে পারবো?
এবার হচ্ছে গিয়ে আমার সাথে রেল আছে, রেলের গ্রুপ ডি আছে, কেউ কারোর ইচ্ছা হতেই পারে যে আমি রেলে চাকরি করব, কারোর ইচ্ছা হতে পারে আমি সিজিএল ইন্সপেক্টর হব, সিএইচএসএল হব, এমটিএস দেবো, সেন্ট্রাল গভর্নমেন্টের জব করব, সেটা তাদের ইচ্ছা হতেই পারে। তাহলে স্যার আমাদের কি ওখানে ছাড়বে না? আমরা কি পরীক্ষা দিতে যেতে পারবো না? এটাই হচ্ছে লুপহোল। বোঝো ভালো করে, যারা এই ডব্লিউবিপির ক্ষেত্রে যারা পাশ করছে তারাই কেপি পাশ করবে। আবার বলছি ভালো করে বোঝো কথাটা, যে ডব্লিউবিপি পাশ করবে সেই কেপি পাশ করবে। তারা কিন্তু পড়াশোনার লেভেলটাকে এক জায়গায় ধরে রাখে, ঠিক আছে? আর যারা মনে করছে যে ডব্লিউবিপি হবে না, কেপিতে আরামসে বেরিয়ে যাবো, কাট অফ ফাটাপ নিয়ে বিশাল একটা জ্ঞান দেবে, ঠিক আছে? তারা কিন্তু এরকম ভাববে। এই ভিডিওর কমেন্ট সেকশনেই আমি দেখতে পাবো হয়তো যে ভাববে যে স্যার এরকম এরকম বলছেন, এরকম এরকম বিষয়, আমার ডব্লিউপি না হলে কেপি তো ঠিক হয়ে যাবে, হাতে তো 2 মাস সময় আছে, ধুমধারাক্কা পড়ে। এটা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা না যে তুমি টেস্ট পরীক্ষার পরে 2-3 মাস পরে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নাম্বার পেয়ে গেলে, এটা কিন্তু সেটা না। যারা, আবারও বলছি, এই দুটো সেম লেভেলের পরীক্ষা, কেপিতে 8 ঘন্টা ডিউটি, এটা 24/7 ডিউটি, ঠিক আছে? কারোর ইচ্ছে হতেই পারে আমি কলকাতা পুলিশের জব করব, আমাকে কি ছাড়বে? এবার আসছি, ধরো ডব্লিউপির সিলেকশন প্রসেস ডান, ঠিক আছে? কিভাবে জয়েন করবে, কিভাবে করবে? তো ডব্লিউবিপির সিলেকশন প্রসেস আমার ডান। ডব্লিউপির সিলেকশন প্রসেস যখন আমার হয়ে গেল, আমি ট্রেনিং সেন্টারে চলে গেছি, ব্যারাকপুর হোক, পিটিএস সালুয়া হোক, যে কোনো জায়গায় হোক, আমরা ট্রেনিং করছি, ঠিক আছে? এবার সেই সময় আমার ডাক এসছে, ঠিক আছে? কিসের ডাক এসছে? ধরো কেপির কনস্টেবলের মেইনসের এক্সাম, কারণ আমার ডব্লিউবিপির ট্রেনিং সেন্টারের মধ্যে এটার কিন্তু প্রিলি হয়ে যাবে, দৌড় হয়ে যাবে, প্রি হয়ে যাবে, তারপরে ডাক এসছে মেইনসের। এবার কি ছাড়বে? এবার কথা হচ্ছে গিয়ে, না স্যার আমার ইচ্ছা আমি কেপিতে জব করব, বা সেই সময় তোমার সিএইচএসএল আসলো পরের বছরের, বা সিজিএল আসলো, বা এমটিএস আসলো, বা তোমার রেলের কোনো এক্সাম চলে আসলো, আসতেই পারে, স্বাভাবিক। তোমার যে ওই 5-6 মাসের যে ট্রেনিং পিরিয়ডটা হয়, সেই সময় পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক, তাই তো? কারণ আমরা যারা পরীক্ষা দিচ্ছি তারা তো আর একটা চাকরির ফর্ম ফিল আপ করি না, আমরা অনেকগুলো চাকরির ফর্ম ফিল আপ করি। এবার হচ্ছে গিয়ে ট্রেনিং সেন্টার চলাকালীন তোমাকে কি ছাড়বে? ভালো করে মন দিয়ে শুনে নাও যে যখন তোমার ট্রেনিং চলবে, ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং পিরিয়ডে তোমাকে 98% কেসে 98% কেসে ছাড়বে না, ঠিক আছে? 98% কেসে তোমাকে এক্সাম দিতে যেতে দেবে না। তাহলে ওই 2% কি করে যাচ্ছে? 2% কি করে যাচ্ছে আসছি, শোনো ভালো করে। যখনই তুমি যাবে, ধরো তোমার এক্সামের ডেট আসলো, তুমি অ্যাডমিট কার্ড তোমার বেরিয়ে গেছে, তুমি বলছো স্যার যে তোমার ট্রেনিং সেন্টারে তোমার যারা ট্রেনিং করাবে 2 জন থাকবে, এক হচ্ছে গিয়ে সিএলআই আর একটা সিডিআই। তো সিএলআই হচ্ছে গিয়ে যে তোমার আইন কানুন দিকটা অর্থাৎ লয়ের দিকটা দেখবে, আর যে সিডিআই সে তোমাকে ট্রেনিং করাবে, ফিজিক্যালি ট্রেনিংগুলো সে তোমাকে করাবে। এ বাদেও আরেকজন যে গোটা ট্রেনিং সেন্টার হেড থাকে, সে থাকে হচ্ছে গিয়ে ট্রেনিং সেন্টারের যে হেড থাকে, সে, তাকে বলে হচ্ছে সবাই মেজর বলে ডাকে, ঠিক আছে? সে একজন এএসআই হয়, এএসআই র্যাঙ্কের একজন অফিসার হয়, ঠিক আছে? এএসআই। এবার তুমি গিয়ে বললে যে স্যার আমার অমুক ডেটে পরীক্ষা, আমাকে কি ছাড়বেন? তোমাকে 2-4খানা দাবড় দিয়ে বলবে যে যাও, ঠিক আছে? ঠিক, বলবে যে যাও, কোনো পরীক্ষা দিতে হবে না, যাও গিয়ে ট্রেনিং করো, এরকম চিৎকার করে বলবে তোমাকে, তোমার মান সম্মান চলে যাবে বা পরীক্ষা দেওয়ার ইচ্ছাটাই চলে যাবে। কিন্তু এবার কারণ, একটা ট্রেনিং কেন ছাড়বে না সেটারও কারণ আছে। যারা উপরতলায় বসে আছে, তুমি তো একটা কনস্টেবলের পদে আছো, তোমার থেকে যারা হাই র্যাঙ্কে আছে তারা তোমার মতো আরো কয়েকজনকে দেখে শুনে তারপরে সেই জায়গায় গেছে, ঠিক? তা সেই জায়গায় যে পৌঁছেছে তার মাথা নিশ্চয়ই এই লেভেলের না, নিচু লেভেলের, তার মাথাটা তো এই লেভেলের থাকবে, ঠিক? তারা জানে যে ছেলেদের মাইন্ডসেট কিরকম হয়, তাই তো? সবাই চায় এখান থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় যায়, কারো এটা পছন্দ নাই হতে পারে যে আমি যে লাইফস্টাইলটা, যে কনস্টেবল একটা যে লাইফস্টাইল লিড করছে সে নাই চাইতে পারে যে আমি চাই যে একটা ভালো স্তরে আমি জব করব, সেন্ট্রাল গভর্নমেন্টের জব করবো, বা একটু ভালো হাই র্যাঙ্কের জব করব, বা আমি আমার মন পছন্দ এলাকায় থাকবো, আমি কলকাতায় বাড়ি থেকে যাতায়াত করবো, এরকম জব চাই। কিন্তু ওই যে ট্রেনিং সেন্টার থেকে 150-200 ছেলে মেয়েকে ছেড়ে দেবে,
কখনোই ছাড়বে না। কারণ একজনকে ছাড়লে বলে স্যার ওকে ছাড়লেন, আমাকে ছাড়লেন না কেন, একে ছাড়লেন তাকে ছাড়লেন না কেন? কারণ সবাই কিন্তু পরীক্ষা দিতে যেতে চাইবে। কারণ এবার চলে আসছি জিনিসটা যে হেড এবার কি করে বেরোবে। ফার্স্ট পদ্ধতি, তুমি যাবে, গিয়ে বলবে যে তোমার যে 30 জন বা 40 জনের সেকশন হয়, ঠিক আছে, তুমি যখন ট্রেনিং সেন্টারে যাবে, ট্রেনিং সেন্টারে 30 জন বা 40 জনের একটা সেকশন হবে। সেই সেকশনের একজন ওস্তাদ বা হেড বা মাথা থাকে, যে সমস্ত ইয়েটাকে দেখাশোনা রক্ষণাবেক্ষণ করে সমস্ত কিছু। তাকে কি বলবো, ওস্তাদ আমি এরকম পরীক্ষা, ঠিক পরীক্ষার একদিন আগে না, পরীক্ষার 7-8 দিন 10 দিন আগে তার সঙ্গে একটু ভাব পড়ো, তাকে নিয়ে ঘোরো, তার সাথে বেরো, সে যা যা বলছে করো, যে স্যার আমার এরকম, সে তোমাকে, তুমি পড়াশোনা করছো সে দেখছে, বা তাই সে তার মাইন্ডসেটটাই কি হয়ে যাবে যে এই ছেলেটার পোটেনশিয়াল আছে, পড়াশোনা করছে, সে একটা ভালো জায়গায় যেতে পারবে, একে অপরচুনিটি দেওয়া উচিত। এবার যে ওই ওস্তাদ যে আছে সে, তার সঙ্গে মেজরের ডিরেক্ট কানেকশন থাকে। এবার তুমি মেজরকে গিয়ে বললে স্যার আমার এরকম এরকম পরীক্ষা আছে স্যার, তার সঙ্গে আগে ভালো খাতির করবে, আগে পরীক্ষার কথা না, ভালো খাতির করলে সমস্ত কিছু করলে তারপর মেজরকে গিয়ে বলবে যে স্যার এরকম বিষয়, আমার এরকম পরীক্ষা আছে। মেজরও তোমাকে দেখলো যে না ছেলেটা ভালো ছেলে, কথা শুনে মন মোতাবেক কাজ করে, যে যেরকম ভাবে বলে সেরকম ভাবে সব কাজগুলো করে, সমস্ত কিছু সব ঠিক আছে ছেলেটার মধ্যে, একে ছাড়া যেতেই পারে। ওইটা হচ্ছে গিয়ে ম্যানেজ দিয়ে চলে আসা। এবার তুমি যখন ম্যানেজ দিতে যাবে তখনও তোমার একটা পয়েন্ট আছে। তখন কি, যখন তোমাকে বলবে, তোমাকে বাড়ি থেকে ফোন করাতে হবে ট্রেনিং সেন্টারে, বাড়ি থেকে ট্রেনিং সেন্টারে ফোন করিয়ে তোমাকে বলাতে হবে যে আমার এরকম হসপিটালে কেউ ভর্তি আছে, বাড়ির কেউ, তোমার বাড়ি থেকে যদি, এটা তোমার যে এলাকার, তোমার লোকালিটি, ধরো কথার কথা বারুইপুর থানা রান্নার থেকে তোমাকে থানা থেকে তোমার ওই ট্রেনিং সেন্টারে ফোন করে বললো যে এরকম অসুস্থ আছে, একদিনের জন্য ছেড়ে দিন, ঠিক আছে। এবার তোমাকে আগে কি হতো, ছেড়ে দিত, কিন্তু এখন যদি তুমি থানায় সেটা জানাতে যাও যে এরকম ফোন করে দিতে, তখন ওরা কি বলবে, হসপিটালে ভর্তির ডকুমেন্টসটা দেখতে চাইবে। এই একটা গেল জিনিস, তোমাকে ছাড়বে না, গেল। তারপর তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমাকে আরো একটা জিনিস ফেস করতে হবে, তখন কি তোমার কাছে এনওসি চাইবে, তোমার কাছে তো এনওসি নেই, কি করবে তখন? তখন দ্বিতীয় পদ্ধতি, তখন কি করবে যে না তুমি ওখান থেকে একদিন অ্যাবসেন্ট হয়ে যাবে। তোমার প্রত্যেকদিন ট্রেনিং সেন্টার রোল কল হবে, আসবে, রোল কল করবে, 3বার করে দিনে রোল কল হবে, ঠিক আছে, ট্রেনিং এর সময়, তারপরে মনে হয় আরেকবার, আরেকটা হচ্ছে রাতের বেলা রোল কল হয়, ঠিক আছে। যখন ওই রোল কলের সময় তুমি পুরো অ্যাবসেন্ট হয়ে গেলে, মেজরকে না জানিয়ে তুমি অ্যাবসেন্ট হতেই পারো অ্যাবসেন্ট। এবার অ্যাবসেন্ট হওয়ার পর তুমি যখন দিয়ে পরের দিন একদিন রাতের বেলা বেরিয়ে গেলে রোল কল শেষে, পরের দিন রোল কলের পরে তুমি আসলে, স্যার দেখলো তুমি অ্যাবসেন্ট। এবার অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে তোমাকে 1000 টাকা ফাইন তো লাগাবেই, ঠিক আছে। তো 1000 টাকা ফাইন যখন তোমাকে লাগিয়ে দিল, তোমার 1000 টাকা, এখন ভাবতে পারো 1000 টাকা গায়ে লাগবে না, আমি এত টাকা ইনকাম করছি, যদিও মাইনেটা সামান্য, 1000 টাকা অনেকের গায়ে লাগবে, অনেকের গায়ে লাগবে না, 1000 টাকা তোমার ডিডাক্ট করবে, প্লাস তোমাকে পানিশমেন্ট দেবে, বলবো যে ওকে ডেমো রাইফেল দাও, রাইফেল দিয়ে 10টা 15টা 20টা চক্কর লাগিয়ে আসো মাঠে রোদের মধ্যে, ঠিক আছে, মুরগি হতে বলো, এরকম প্রচুর তোমাকে পানিশমেন্ট দেবে। কিন্তু তোমার যদি সেই জিনিসটা নেবার ক্ষমতা থাকে, আমি বলবো যাও ভাই, ওই 1000 টাকার ওই পানিশমেন্টটা নিয়ে যাও। যদি একবার তোমার রেলে বা সিএইচএসএল এ বা সিজিএল এ তোমার সিলেকশন হয়ে যায় ওই পরীক্ষাটার জন্য, তাহলে তোমার জীবনটা পাল্টে যাবে, বুঝলে। যদি একবার তোমার সেন্ট্রাল গভর্নমেন্টে জব লেগে যায়, যখনই তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে, তখন কিন্তু তোমার জীবনটা একদম পাল্টে যাবে। তাহলে ওই যে 1000 টাকা, যখন তুমি ভাববে যে ওই 1000 টাকা আমি দিয়েছি ওই পানিশমেন্টটা, ওই 10 পাক দৌড়েছি ডেমো রাইফেলটা নিয়ে, সেই কষ্টটা কিন্তু গায়ে লাগবে না, ঠিক আছে। সব কথার শেষ কথা একটাই, যে টেন্টেটিভ ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে, সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনাটায় লাগো। কেউ যদি ডব্লিউবিপি পেয়ে যাও, সবাই ভাবছো যে স্যার আমি ডব্লিউবিপি দেবার পর আর কিছু দিতে চাই না, আমার হয়ে গেছে, হয়ে যাও, ডব্লিউবিপি পরীক্ষাটা দাও, ভালো করে মন দিয়ে দাও, প্র্যাকটিসে থাকো, পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া কিন্তু এই যে জিনিসটা আমি বললাম, এই স্টোরিটার কিন্তু কোনো দাম নেই। এই স্টোরিটা তখনই তোমার আসবে যখন তুমি একজন সাকসেসফুল কনস্টেবল বা একজন সাকসেসফুল মানুষ হবে, নিজের বাবা মায়ের মুখটা উজ্জ্বল করবে, তখনই এই স্টোরিটা তোমার কাজে লাগবে, এই গল্পটা তখনই তুমি শুনতে পাবে, মানে তোমার কাজে লাগাতে পারবে এই ভিডিওটার মাধ্যমে।
ঠিক আছে, তাহলে যারা মনে করছো যে ওয়াইটিতে ক্লাস করবে, ওয়াইটিতে আমার ক্লাস হচ্ছে প্রত্যেক দিন দুপুর 3টেতে, সোম থেকে শুক্র প্রত্যেক দিন দুপুর 3টেতে আমার ক্লাস হচ্ছে। ঠিক আছে, আর কি, আর যারা মনে করছো স্যার আরো ভালোভাবে, তারা তো ব্যাচ নিতেই পারো, আমি টাইমটা লিখে দিচ্ছি। ঠিক আছে, টাইম হচ্ছে প্রতিদিন দুপুর 3টে ইউটিউব ক্লাস আমার রিজনিং। দেখো, এই তোমাদের জার্নিতে আমি তোমাদের রিজনিংটায় সহায়তা করতে পারবো। মানে আমি তোমাকে এইটুকু অ্যাসুরেন্স দিতে পারবো যে তুমি ডব্লিউবিপিতে 25-এ 25 এবং কেপিতে 30-এ 30 যদি আমার ওয়াইটি ক্লাস এবং সংগ্রাম ব্যাচে তুমি যদি আমার ডিটেলস ক্লাসগুলো করো, এই যে 25-এ 25 30-এ 30 আমি গ্যারান্টি দিচ্ছি টাইপ তোমার কমন আসবেই এবং প্র্যাকটিসে থাকলে তুমি সিলেকশন নেবেই, এটা তুমি করে আসতে পারবেই, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তাহলে কি করবে, যারা ওয়াইটিতে ক্লাস করছো এই রইলো টাইমিং, আর যারা ব্যাচ নিতে চাও তারা এই সংগ্রাম ব্যাচটা নিয়ে নাও। আমাদের এখনো ডিসকাউন্ট চলছে, যারা ইন্ডিপেন্ডেন্স ডে এবং জন্মাষ্টমীর অফারটা মিস করেছো তারা আমাদের ব্যাচটা এখন পাবে। এখন বর্তমান প্রাইস চলছে 999। ঠিক আছে, তারপর যদি তুমি আরো ডিসকাউন্ট চাও, স্যার আমার আরেকটু ডিসকাউন্ট হলে ভালো হতো, Y10 কোডটা ইউজ করো, তুমি ব্যাচটা পেয়ে যাবে 961 টাকায় যদি তুমি ফোন থেকে করো, আর যদি তুমি ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে করো 974 টাকায় ল্যাপটপ বা কম্পিউটার। ঠিক আছে, এবার মনে করতে পারছো স্যার ব্যাচ নেওয়ার সময় আমার অসুবিধা হচ্ছে, আমি কোড কোথায় লাগাতে হবে পারবো না, বুঝতে পারছি না, তখন কি করবে, তুমি আমাকে এই নাম্বারটায় একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, তোমার কাছে ডিরেক্ট লিংক চলে যাবে, ডিসকাউন্টেড লিংক। ডিসকাউন্টেড লিংক তোমার কাছে চলে যাবে, ডিরেক্ট ওখানে যাবে, পে করবে, অ্যাড্রেস দেবে, কার্তুজ বইটাও তোমার বাড়িতে চলে যাবে। সংগ্রাম ব্যাচে কি আছে না আছে সেই সমস্ত তোমরা আগেই জানো, 233টা অনলাইন লাইভ ক্লাস প্লাস আগের রেকর্ডেড 53টা মক টেস্ট, 9খানা ইবুক আর 1খানা কার্তুজ বই, যেটা তোমার বাড়ি পৌঁছে যাবে। আমি বলবো ভাই, যদি তোমার ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করতে চাও, বাবা মাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাও, তাহলে কি করো, আমাদের সংগ্রাম ব্যাচটা তোমরা নিয়ে নাও। ঠিক আছে, সংগ্রাম ব্যাচটা তোমরা নিয়ে নাও, এখনো অফার চলছে। এই অফার কিন্তু খুব সীমিত সময়ের জন্য, যারা নিতে চাও আমার নাম্বারে হাই করো, আমি তো বলে দিলাম। আর যারা ওয়াইটির ফ্রি পিডিএফ চাও, গোপীনাথ_স্যার__247 বেঙ্গল এটা লিখেও সার্চ করতে পারো, টেলিগ্রামে পেয়ে যাবে। আর নয়তো এই যে আমি কিউআর কোড দিয়ে রাখলাম, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে স্ক্যান করো, চলে এসো। ঠিক আছে, তাহলে ভিডিওটা আর বড় করছি না, সকলকে বলছি প্র্যাকটিস করো, অ্যাকুরেসি আনো, স্পিড আনো, ডব্লিউবিপি কেপি যে কোনো একটা চাকরি তুমি পাও, বেকারত্বের জীবন থেকে নিজেকে মুক্তি দাও। ঠিক আছে, অর্থাৎ নিজের যে চারপাশ সারাউন্ডিং রয়েছে দরকার হয় কিছুদিনের জন্য স্টপ করে দাও, নিজেকে সকলের থেকে সরিয়ে দাও। এই 3টে মাস আর 6টা মাস একটু পড়াশোনা করো, বেশি সময় লাগবে না, একটু পড়াশোনা করো, ডব্লিউবিপি বা কেপি এই দুটো উর্দি দখলের লড়াইতে নিজেকে আগিয়ে রাখো। একটা সিট দরকার, একটা সিট নিয়ে নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করো। তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যারা যারা সংগ্রাম ব্যাচ নিতে চাইতো আমি তো বলেই দিলাম, সকলে আমার ওয়াইটি ক্লাসটা করো। আর কি যেটার ইনফরমেশন, সেটা রবিবার দিন আমার ম্যারাথন ক্লাস রয়েছে 4 ঘন্টার, রবিবার দিন সকাল 10টায় এই চ্যানেলেই 4 ঘন্টার ম্যারাথন ক্লাস আমার রয়েছে। তো সকলে সেই যখন নোটিফিকেশনটা চলে আসবে ওখানটায় যাও, গিয়ে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়।
তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সংগ্রামে থাকো, যাতে 2026 তোমাদের জন্য আর বেকার না থাকে। চলো আজকের মতো ভিডিওটা এইখানেই। জয় হিন্দ।